শুরু হয়েছে? হুম। হ্যালো হ্যালো সবাইকে হ্যালো। আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা? আচ্ছা। আহ আজকে আমি আছি ডক্টর ঐশ্রী তোমাদের সাথে স্বাস্থ্য ও সুরক্ষার ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে। তার আগে হলো ভালো মতো শোনা যাচ্ছে কিনা আমার কথা একটু কমেন্ট করে জানাও এবং শেয়ার দিয়ে দাও। আশা করি গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে নিশ্চয়ই তোমরা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা আশা করি তোমাদের আশানুরূপ রেজাল্ট এসেছে এবং তোমাদের অ্যাসাইনমেন্টও ছিল। আহ আশা করি ওইটাও তোমরা খুব ভালোভাবে ফুলফিল করতে পেরেছো। আজকে আমরা এই প্রথম চ্যাপ্টারেরই এখন নেক্সট ক্লাসে যাব। আজকে সেকেন্ড ক্লাস। মূলত তুমি যদি তোমার এই প্রথম চ্যাপ্টারটা দেখতে পাও, যত তুমি পিছনের দিকে যাবা তত বোঝা যাবে যে তোমার কন্টেন্টটা আসলে খুবই কম মনে হবে। দেখা যাবে তোমার ছকটা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে তোমার যে কয়েকটা লেখা আছে বা যে কয়েকটা লাইন তোমাকে এখানে দেওয়া আছে সেই লাইনের দুইটা লাইনের মধ্যেও অনেক কথা আসলে বলে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা যখন তুমি একটু ডিপলি তুমি পড়তে যাবা, আমি জানি না যে তোমাদের এই লেভেলে তোমরা বুঝতে পারো কিনা, কিন্তু আমি যখন তোমাদের বইটা নিয়ে একটু অ্যানালাইসিস করি তখন দেখা যায় যে তোমার এই দুইটা লাইন বা একটা লাইনের মধ্যে অনেক কিছু বলে ফেলেছে। হ্যাঁ, সে অনেক কিছু থেকে তোমাকে মেইন মেইন পয়েন্ট গুলো বের করে এনে সেগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করতে বলা হয় তোমার অনুধাবনমূলক লেভেলটা কেমন সেটা যাচাই করার জন্য। আহ সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হলো যে আহ পুরোটা ছকের আগে যে লেখাগুলো আছে সে লেখাগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং ইন দা মিন টাইম ওই লেখাগুলোর মধ্যে কি বলা হয়েছে সেই জিনিসগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা আজকে আসি, আজকে মূলত আমরা যে মিডিয়া ব্যবহারে যত্নবান হয়ে সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসে মূলত আজকে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো। আজকে আমরা জানতে পারবো হলো স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব। তোমাকে আমি গত ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন ধরনের মিডিয়া আছে, অনলাইন অফলাইন, এবং সেগুলোর মধ্যে তোমাকে ক্লাসিফিকেশন করে আমি দেখিয়েছিলাম যে কি কি ধরনের মিডিয়া আছে। এখন এই যে মিডিয়া গুলো আছে এই মিডিয়া গুলোকে তুমি তোমার লাইফে কিভাবে ইউজ করতে পারতেছো, কিভাবে তুমি এটার মধ্যে উপকৃত হতে পারতেছো, সেটা নিয়ে মূলত আজকে এই লেকচার। এবং এই যে মিডিয়ার প্রভাবে তোমার মূলত কি কি পরিবর্তন হচ্ছে, তোমার আচার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তুমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস আজকে পড়ানো হবে। একটু বলে দেই, সেটা হলো যে ধরো একটা কোনো বিজ্ঞাপনের একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। হ্যাঁ, ছোটতে দেখা যেত কি যে একটা কোনো কোল্ড ড্রিঙ্কস বা হলো যে কোনটা চকলেট বা চকো চকো, হ্যাঁ, এই যে তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন কিছু অ্যাডভার্টাইজ দেখা যেত যে আমাদের খুব আকৃষ্ট করতো। আমরা বাবাকে তখনই বলতাম কি, হ্যাঁ হ্যাঁ আমার জন্য এইটাই আনবা, এই ফ্লেভারটাই আনবা, এটাই লাগবে আমার। হ্যাঁ, আমরা বলে দিতাম যে চকলেটের এই ফ্লেভারটাই আমার জন্য আনবা, তারপরে এরকম দেখতে এটাই আমার জন্য আনবা, আমি অন্য কোনো চকলেট নেব না। হ্যাঁ, এই যে আমাদেরকে মোটিভেট করে ফেলতো যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, সেই জিনিসগুলো নিয়ে মূলত আজকের এই লেকচার, যে তোমাকে কি ভালোভাবে মোটিভেট করতেছে নাকি তোমাকে খারাপ ভাবে মোটিভেট করতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো সেকেন্ড পয়েন্ট কি আছে, যে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় কি। এখন ধরো তোমাকে একটা জিনিস লাইক এস ড্রাগ, ড্রাগ তোমাকে কি করতেছে, যে একজন ড্রাগ
ইনটেক করতেছে সে অলরেডি জানে। দেখবা যে ধূমপানের যে প্যাকেট বা সিগারেটের যে প্যাকেট, সেই সিগারেটের প্যাকেটের মধ্যে কিন্তু তোমার এই সিগারেট খেলে কি হতে পারে সেটা কিন্তু পিছনে ছবি সহ দেওয়া আছে এখন। আগে কি ছিল? আগে ছিল যে তোমার হলো এইসব সিগারেটের প্যাকেটের মধ্যে বা নেশা জাতীয় প্যাকেটের পিছনে কোনো ধরনের কি থাকতো না, এইসব লোগো থাকতো না। কিন্তু একটা সময়ের পরে আইন করে এই জিনিসটা বের করা হয়েছিল যে ধূমপানের প্যাকেটের পিছনে কি করতে হবে, তোমার এই ক্যান্সার বা এটা খেলে কি হয় না হয় এগুলো সবগুলো কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক সেই জিনিসটা অ্যাড করার পরেও এই যে সিগারেটের প্যাকেটের পিছনে দেখতেছে যে কারোর মুখে ক্যান্সার হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তারপর যে মানুষ খাচ্ছে, এই যে একটা তোমার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কোনো পার্থক্য আসলো কিনা, তারপর এই যে তোমার একটা ক্যান্সার হচ্ছে এই জিনিসটা জানার পরে মানুষের সিগারেট খাওয়ার পরিমাণটা কমলো কিনা, এই যে ব্যাপার স্যাপার গুলো, এই জিনিসগুলো নিয়ে মূলত তোমার এই নেক্সট লেকচারে বলা হয়েছে। তোমাদের বইয়ের মধ্যে এই লেকচারটা শুরুই হয়েছে হলো স্বাস্থ্যকর জীবন আচরণ এবং মিডিয়ার প্রভাব দিয়ে, বাট এই যে তোমার ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব এই জিনিসগুলো মূলত তোমাকে পুরোটা যে স্টিমের মতো আছে, যে পুরোটা একটা গদবাঁধা লিখা, এই লিখার ভিতর থেকে তোমাকে বের করে আনতে হবে। এখন আসি আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, এই যে মিডিয়ার ইতিবাচক যে প্রভাব আমরা পড়েছিলাম, শুরু হয়েছে মিডিয়ার ইতিবাচক প্রভাব। আমাদেরকে বিভিন্ন সময় মিডিয়া বিভিন্নভাবে প্ররোচিত করে। হ্যাঁ, তোমাকে আমি কিছুদিন আগে মানে আগের ক্লাসে পড়িয়েছিলাম হলো পোস্টারিং। পোস্টারিং ছিল কি? পোস্টারিং ছিল তোমার একটা অফলাইন একটা এলিমেন্টস, যার মাধ্যমে কি হয় যে আমরা কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি, লাইক এস ভোটের সময়, তারপরে আইসিডিডিআরবি থেকে তোমার হিট যখন ওয়েব অনেক বেশি চলতেছিল তখন ওরা ইয়ে করতেছিল, দেন হলো তোমার করোনার সময়, ডেঙ্গুর সময়, এরকম নানা ভাবে পোস্টারিং করে কি করতেছিল, গণসচেতনতা সৃষ্টি করার ট্রাই করতেছিল। লাইক সেরকমই তোমার কি করোনাকালীন সময়ে গণসচেতনতা তৈরি করার সময় ওরা পোস্টারিং করেছিল, বা বিভিন্ন ধরনের পোস্টারিং, তুমি যখন গুগলে যাবা, নেটে যাবা, তখন দেখবা যে অনেক ধরনের পোস্টারিং এর ছবি আছে। তখন কি হয়েছিল, যখন করোনা প্রথম আসে বাংলাদেশে, তখন আমরা জানতাম না যে হোয়াট ইজ কোয়ারেন্টাইন, আমরা ওয়ার্ডটাই জানতাম না। তারপর করোনা যদি হয়ে যায় বা করোনা থেকে বাঁচার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করব, বা আমরা এটাও জানতাম না যে কিভাবে আমরা করোনা দিয়ে এক্সপোজ হতে পারি। এক্সপোজ জিনিসটা কি? এক্সপোজ জিনিসটা হলো কিভাবে তোমার করোনা হতে পারে, আমরা এটাও জানতাম না। একটা সময় মানুষ মনে করতো কি যে ঢাকার বাতাসে, আমি মেনশন করতেছি, ঢাকার বাতাসে করোনা ঘুরে বেড়ায়। একটা সময় মানুষ এটা মনে করতো যে ঢাকার বাতাসের মধ্যে গেলেই করোনা হয়ে যাবে, কিন্তু জিনিসটা তা না। অনেক গ্রামেও তোমার করোনা হয়েছে। এখন যখন তোমার অনেকগুলো দিন গেল, আশপাশের বিশ্বে যখন তোমার বিশ্বের আরো দেশে যখন তোমার কি হলো যে করোনা হলো, তখন সেখান থেকে একটা জিনিস বের হয়ে আসলো যে কিভাবে করোনাটা আসলে স্প্রেড করতেছে। তখন সেইখান থেকেই মূলত করোনার লক্ষণগুলো, তোমার সিমটমস কি কি হতে পারে সেটা বের করা হয়, এবং দেন বের করা হয় হলো যে করোনা থেকে তুমি কিভাবে তোমার নিজেকে বাঁচিয়ে চলতে পারো, প্রাইমারি একটা লেভেল আসে। সেইখানে করোনার লক্ষণগুলোর মধ্যে বলা হতো কি যে সিম্পল যে কমন কোল্ড হয়, সেই সিম্পল কমন কোল্ডের সিমটমস গুলোই কি ছিল, যে করোনার সিমটমস ছিল। দেখো এখানে লেখা আছে, আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এখানে লেখা আছে একটা ছেলের মুখের মধ্যে হলো তোমার থার্মোমিটার আছে, মাত্রাতিরিক্ত জ্বর হতে পারে, তারপর কাশি থাকবে, গলা ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, এবং চোখ ব্যথা থাকবে। এখানে হলো তোমার মিক্সড কতগুলো ইয়ে। যখন তোমার গলা ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা, তখন মানুষ এটাকে মনে করতো কি যে ডেঙ্গু জ্বরের সাথে তোমার কম্পেয়ার করা হতো। হ্যাঁ, কিন্তু একটা সময় গিয়ে কি হলো, তখন তো তোমার এই যে করোনা টেস্টের যে ব্যাপার, এই জিনিসগুলো অনেক পরে আসছে। আগে করোনা রোগটা আসছে, তারপর ওকে বের করার জন্য উপায় আসছে, তারপর আসছে কি ভ্যাকসিন আসছে, তারপর এখনো পর্যন্ত এটার কোনো কি বের হয় না, এখনো কোনো ওষুধ বের হয় নাই, কিন্তু আশা করি ইন ফিউচার এটার ওষুধও বের হয়ে যাবে। তার লক্ষণগুলো গেল। এরপর আসছে কি, এরপর হলো যে অনেক রিসার্চ করে দেখা গেল তাহলে যদি এই জিনিসগুলো হয়, তাহলে তুমি একজন থেকে একজনের মধ্যে যে তোমার আহ
করোনাগুলোতে ট্রান্সফার হচ্ছে ভাইরাস, এই ভাইরাসটা কিভাবে কন্ট্রোল করা যায়। তখন বের করে আনা হলো কি যে তুমি যদি নিয়মিত বাইরে থেকে এসে যদি হাতটা ভালো করে ধুয়ে ফেলো, বা বাজারে গিয়ে যদি হাতটা ভালো করে ধুয়ে ফেলো, বা কারোর সাথে যদি তুমি হ্যান্ডশেক না করো, হাত না মিলাও, তারপরে তুমি যদি মাস্ক ইউজ করো, এরকম একটা রেট বের করা হয়েছিল। যদি দুইজন কথা বলে তার মধ্যে একজন যদি দুজনেই যদি তোমার মাস্ক না পরে, তখন করোনা হওয়ার পার্সেন্টেজ 100%। যদি একজন ব্যবহার করে তাহলে 75%, আর যদি দুইজনে যদি মাস্ক ইউজ করে সেই ক্ষেত্রে 25% করোনা কি হতে পারে, স্প্রেড হতে পারে। এরকম একটা পার্সেন্টেজ দিয়ে একটা কি করা হয়েছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার বানানো হয়েছিল, এবং এগুলো আমাদের ফেসবুক থেকে শুরু করে গুগল সব জায়গায় খুব ভালো মতো এগুলো স্প্রেড করা হয়েছিল। তারপর কি বলছে যে নাক ভালো করে ঢেকে রাখার জন্য, দেন হলো অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে কখনো কি করা যাবে না, মাস্ক ছাড়া কথা বলা যাবে না বা কর্দমর্দন করা যাবে না। হ্যাঁ, কারণ কি হয়, কারণ হচ্ছে তোমার যদি কণাটা আসলে ছড়াতো কিভাবে, যে তোমার তুমি কথা বলতেছো, তোমার মুখের যে স্যালাইভা সে যদি কোনোভাবে কোনো একজন মানুষের চোখে গিয়ে পড়ে বা মুখে গিয়ে পড়ে বা স্কিনে গিয়ে পড়ে, সেটার মাধ্যমে কি হতে পারে, করোনা স্প্রেড হতে পারে। তারপর কি বলছিল, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই কি ব্যবহার করার জন্য, কাপড় ইউজ করার জন্য বা হাত দিয়ে ঢেকে ইউজ করার জন্য। তাহলে এখানে বলা হচ্ছে কি, আমি এখানে বুঝতে যাচ্ছি হলো মিডিয়া যে ইতিবাচক প্রভাব আমাদের যে করোনাকালীন সময় যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল পুরো বিশ্বে, তখন এই মিডিয়ার মাধ্যমে এই পোস্টারিং করে মানুষকে কি করা হয়েছিল, মানুষের কাছে এগুলো খুব ভালোভাবে ইজিলি একটা ছবি দিয়ে একটা ছোট একটা কথা দিয়ে খুব ভালোভাবে মানুষকে বোঝানো হয়েছিল। কিন্তু তুমি যদি বারবার মানে ভোকালি কোনো কিছু বলতে যাও, দেখা যাবে মানুষ একটা শুনেছে আরেকটা শুনে নাই। যখন তুমি ছবি প্লাস কথা দিয়ে তুমি যখন মানুষকে বোঝাবা, তখন দেখা যাবে যে তারা ওই জিনিসটা ক্যাচও করতেছে, আবার মনেও রাখতেছে। এখন দেখো, এই যে করোনা নিয়ে এখানে আমি দিয়েছি, এই যে বলেছিলাম যে করোনা আসলো, তারপর করোনা থেকে কিভাবে তোমার করোনা জিনিসটা থেকে কিভাবে আমরা নিজেকে সেভ করতে পারি সেটাও আসলো। এরপর কি এসেছিল, এরপর এসেছিল তোমার যে করোনা হয়েছে তুমি কিভাবে বুঝবা। প্রথম প্রথম কি করতো, যখন তোমার পরীক্ষা বা ইনভেস্টিগেশনে যখন বের হয় নাই, তখন কি করেছিল, তখন যে তুমি যদি এরকম সিমটমস থাকতো, এই যে আগের স্লাইডে পড়িয়েছি, এরকম সিমটমস দেখলে তুমি নিজে থেকে কি হয়ে যাবে, কোয়ারেন্টাইনে চলে যাবে, তুমি নিজে থেকে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে যাবে, এরকম জিনিসটা ছিল। এরপর কি আসলো, এরপর আসলো হলো কি করোনা ইনভেস্টিগেশনের অনেকগুলো টাইপ আসলো। হ্যাঁ, অনেকগুলো টাইপ আসলো। একটা হলো তোমার র্যাপিড টাইপের ছিল, আর একটা হচ্ছে নাকে থেকে স্যাম্পল নিয়ে প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন লেগে যেত তোমার একটা স্যাম্পলের যে রেজাল্ট বের হতে। আমার মেডিকেলও তোমার এরকম স্যাম্পল কালেকশন হয়েছিল। তাহলে এই যে করোনা আসলো, করোনার পরে যে এখন ইনভেস্টিগেশন করে করোনাকে বের করা হচ্ছে, বের করা যাচ্ছে করোনা হয়েছে কিনা, এই জিনিসটাও তোমাকে মানুষের কাছে তোমার স্প্রেড করা হয়েছিল কিসের মাধ্যমে, ছবির মাধ্যমে, যে করোনা ভাইরাস এসেছে, করোনা ভাইরাস এখন লোকেটও করা যাচ্ছে ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবং এখানে ছবি দেওয়া হয়েছে যে তুমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা, তারপর হলো যে তোমাকে মাস্ক পরতে হবে, ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে, এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তাহলে করোনা ভাইরাস ইনভেস্টিগেশন পসিবল এবং তুমি রেজাল্ট পেতে পারো, এই জিনিসগুলো তুমি কিভাবে পাচ্ছ, মিডিয়ার মাধ্যমে তুমি স্প্রেড করতে পারতেছো। এখন আসো, মিডিয়ার খুব ভালো একটা প্রচার হয়েছিল হলো করোনার টিকার সময়। এই করোনার টিকা যখন তোমার বের হয়, তখন খুব বেশি একটা হ্যাফাজার্ড অবস্থায় পড়ে গিয়েছিল হলো তোমার করোনা টিকা কার্ড কিভাবে করবে। যেহেতু আমাদের বাংলাদেশের এখনো তোমার ইলিটারেট মানুষের পরিমাণটা একটু বেশি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি যদি কোয়ারেন্টাইন বা এসব বিষয়ে তুমি জানাতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে মিডিয়া তুমি ইউজ করবা, ঠিক আছে, কিন্তু এগুলো খুব ভালোভাবে তোমাকে কি করতে হবে, একদম সরল ভাবে তোমাকে বোঝাতে হবে, নইলে কি হবে, এই জিনিসগুলো থেকে তুমি কখনো কি ভালো একটা ফিডব্যাক পাবা না। ঠিক আছে, আচ্ছা, তখন এই যে করোনা কার্ড কিভাবে তুমি, টিকা কার্ড কিভাবে তুমি তৈরি করবা, কিভাবে তুমি নিবন্ধন করবা, কিভাবে তুমি ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ তুমি এটা কিভাবে অ্যালটমেন্ট করবা, এবং তুমি এই জিনিসগুলো, এই টিকাগুলো তুমি কোথা থেকে তুমি সংগ্রহ করবা, এই জিনিসগুলো তোমাকে বুঝাতে হেল্প করেছিল কে, মিডিয়া। তখন যখন তোমার টিকা আসলো, করোনা টিকা আসলো, সেই করোনা টিকার মধ্যে আহ কোন মানে অনেকগুলো তো টিকার নাম এসেছিল,
কোন টিকাটা কোন দেশ থেকে এসেছে সেটা সেটা নিয়েও তোমার রিসার্চ চলতেছিল যে কোন টিকাটা দিলে ভালো হবে। ফার্স্ট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে হলো তোমার এই যে কিছু পপুলেশনকে ইয়ে করা হয়েছে। ফার্স্টে যারা ছিল তারা হলো তোমার ডাক্তার, নার্স, যারা হলো তোমার ডিরেক্ট পপুলেশনের টাচে আছে তাদের ক্ষেত্রে তোমার যে প্রথমেই টিকাগুলো দেওয়া হয়েছিল। তখন তারপর আবার এভাবে ভাগ করা হয়েছে যারা হলো তোমার সরকারি কর্মকর্তা তাদেরকে হলো আগে দেওয়া হবে, যারা হলো পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ, তারপর তোমার নার্স ডাক্তার তাদেরকে আগে দেওয়া হয়। এভাবে কতগুলো সেকশনে ভাগ করে তারপর তোমার কি করা হয়েছিল, গণ টিকার ব্যবস্থা করা হয়েছিল। কিছুদিন আগেও অনেক বড় বড় লাইন ছিল টিকা দেওয়ার জন্য, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ খুব সুন্দর করে তোমার মোবাইলের মধ্যে চলে আসতো। এই যে ব্যাপারগুলো স্প্রেড করা, মানুষকে জানানো, এটাও কিন্তু কিভাবে করা হয়েছিল, মিডিয়ার মাধ্যমে করা হয়েছিল। এভাবে ছবি অ্যাড করা হয়েছিল যে তুমি ভ্যাকসিন কার্ড কিভাবে তৈরি করবা। প্রথমে তোমার কি লাগবে, একটা এনআইডি লাগবে। যাদের এনআইডি নাই তারা কি করবে, যাদের এনআইডি কার্ড নাই তারা হলো তোমার জন্ম নিবন্ধন যে সনদ আছে সেই সনদের মাধ্যমে তোমার নিজের স্মার্টফোন ইউজ করেই তুমি কি করবা, একটা করোনা টিকার কার্ড তৈরি করে ফেলতে পারবা। এবং কোন টিকা তুমি কোথা থেকে তুমি সংগ্রহ করতে পারতেছো এই জিনিসটাও তুমি নিজে সিলেক্ট করতে পারবা। এরপর আসো, এরপর হলো তোমার যে আমাদের করোনা টিকার প্রথম ডোজ আসলো, সেকেন্ড ডোজ আসলো, থার্ড ডোজও আসলো। এরপরে শুরু হলো কি বুস্টার ডোজ দেওয়া। প্রথমে কিন্তু তোমার বুস্টার ডোজ কি জিনিস এটা হলো তোমার ছিল না, মানে করোনার জন্য ছিল না বুস্টার ডোজ। বুস্টার ডোজ জিনিসটা কি, বুস্টার ডোজ জিনিসটা হলো তুমি যে টিকাটা দিয়ে ফেলেছো সেই জিনিসটা 1 বছর ওটা একটা মেয়াদ থাকে। হ্যাঁ, ওই মেয়াদের পর পর যখন মেয়াদটা যাওয়ার আগে তোমাকে একটা বুস্টিং করতে হয়। লাইক এস তোমার হেপাটাইটিসের যে ভ্যাকসিন হ্যাপাভি, সেটার ক্ষেত্রে তোমার সেম যে তোমাকে বুস্টিং করতে হয়। কারো কারো ক্ষেত্রে 1 বছর, 2 বছর, মানে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন টাইমিং বুস্টিং হয়ে থাকে। তো তখন সরকার বলল কি যে এখন করোনা ভাইরাসের কি আসছে, বুস্টিং ডোজ আসছে। যে বুস্টিং ডোজ দিয়ে তোমার কি হবে, সেই বুস্টিং ডোজ দিয়ে তোমার যে আগে তুমি যে করোনা ভাইরাসের ফার্স্ট সেকেন্ড থার্ড ডোজ দিয়েছো সেটা জিনিসটাকে বুস্টিং করে তোমার একটা পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হবে এবং তোমার জন্য কি হবে, ওটা অনেক সুবিধাজনক হবে। তো এই জিনিসগুলো তোমার খুব সুন্দর করে পেপারের মাধ্যমে, তারপরে ফেসবুকিং এর মাধ্যমে, তারপরে তোমার বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে খুব ভালোভাবে কি করা হয়েছিল, স্প্রেড করা হয়েছিল। এটা কি ছিল, মিডিয়ার একটা খুবই একটা ভালো ইতিবাচক প্রভাব ছিল। আমার মনে আছে আমি যখন তোমার করোনা ভ্যাকসিনের কার্ড তৈরি করতে যাই তখন আমারও অনেক কিছু মানে একটু গোলমেলে ছিল। কিন্তু যখন তোমার এই স্টেপ বাই স্টেপ যেই প্রসিডিওর গুলো ওরা একটা যে ইয়ের মাধ্যমে ডেমোর মাধ্যমে দেখিয়েছিল, তখন কি হয়েছে, তখন হলো সবার জন্য এই জিনিসটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছিল। নেক্সট স্লাইডে যাই। তারপর দেখো এই যে কিছুদিন আগে, খুব বেশি দিন আগের কথা না, কিছুদিন আগে কি ছিল, ডেঙ্গু নিয়ে খুবই একটা মানে মানে মহামারীর মতো লেগে গেছে এমন একটা অবস্থা। কোনো হসপিটালে তোমার কি নাই, জায়গা নাই। তারপরে হলো যে ফ্লোরিং করে সেই করে সেই করে, এবং পেশেন্টকে কি করা যাচ্ছিল না, বাঁচানো যাচ্ছিল না। হ্যামোরেজিক শকে চলে যাচ্ছিল সবগুলো পেশেন্ট। সেই ক্ষেত্রেও কি করা হয়েছিল, মিডিয়ার ব্যবহার করা হয়েছিল ডেঙ্গু জ্বর নিয়ে গণ সচেতনতা তৈরি করার জন্য। ডেঙ্গু জ্বর এর লক্ষণ এবং কখন তুমি হসপিটালাইজেশনে হবা, কখন তুমি হসপিটালে যাবা বা ডাক্তারের কাছে যাবা, এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে। ডেঙ্গু জ্বর যেহেতু তোমার নর্মাল জ্বরের মতো কিছু সিমটমস থাকে, এই জন্য দেখা যায় যে মানুষ আসলে খুব ভালোভাবে বুঝতে পারে না। রিসেন্টলি যে ডেঙ্গুর যে একটা আউটব্রেক হলো, সেটার মূল কজটা ছিল যে তুমি ডেঙ্গু জ্বরের যে সিমটম, সাইন সিমটম, সেগুলো তুমি বুঝে ওঠার আগেই কি হচ্ছিল, বুঝে ওঠার আগেই পেশেন্টের হ্যামোরেজিক শক হয়ে যাচ্ছিল। হ্যামোরেজিক শকটা কি, তখন হয় কি, তখন হলো তোমার যেহেতু ডেঙ্গুর জন্য তোমার প্ল্যাটিলেটের কাউন্টটা তোমার কমে যায়, মানে রক্ত ভেঙে যায়, প্ল্যাটিলেট তোমার সেভাবে উৎপন্ন হয় না। তখন কি হয়, তখন হলো তোমার রক্ত কমে যায়, এবং রক্ত কমে যাওয়ার কারণে তোমার হার্ট, লাং যে বড় বড় অর্গান গুলো আছে সেগুলো ভালোভাবে অক্সিজেন পায় না, এবং তোমার ব্রেইনও ভালোভাবে তোমার ব্লাড সার্কুলেশন হয় না। তখন হয় কি, তখন হলো পেশেন্ট তোমার একটু
এটা না অনেকটাই খারাপ পজিশনে চলে যায়, কারণ যদি তোমার ব্রেনে অক্সিজেন না সাপ্লাই না হয় ঠিক মতো, সেই ক্ষেত্রে তোমার ব্রেন কি করবে, ব্রেনের সেলগুলো আসলে ডেথ হওয়া শুরু করবে, ঠিক আছে। তো তখন কি হয়েছে, তখন হলো আইসিডিডিআরবি বা অন্যান্য যেই তোমার গণসচেতনামূলক মূলক যেই কোম্পানিগুলো আছে, ওষুধের কোম্পানিগুলো আছে, তারা কি করলো, তারা হলো তোমার বিভিন্ন ধরনের ছবি দিয়ে খুব ভালোভাবে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো তোমার একটা পোস্টারের মতো করে এবং সেটাকে তোমার স্প্রেড করেছিল। দেখো এখানে তুমি যখন দেখবা যে ডেঙ্গু জ্বরে যে লক্ষণ সমূহ, তীব্র জ্বর হবে, মাথা ব্যথা হবে, তারপর চোখের পেছনে ব্যথা, এই জিনিসটা খুব মানে একদম ছোট যাদের ডেঙ্গু জ্বর হয়েছে তারা হলো বুঝতে পারবা যে ব্যাক পেইন খুব বেশি হয়, চোখের পিছনে খুব বেশি ব্যথা হয়, দেন হলো তোমার ক্লান্তি বোধ হয়, বমি বমি ভাব হয়, শরীরের লাল র্যাশ চলে আসে। এই র্যাশ দিয়ে মূলত ডেঙ্গুকে তোমার কি করা যায়, আলাদা করা যায়। কিন্তু যতক্ষণে তুমি ডেঙ্গুর এই র্যাশ গুলো তুমি ফাইন্ড আউট করতে পারবা, ততক্ষণে কি হয়ে যায়, ডেঙ্গুটা আসলে একটু সিভিয়ার কন্ডিশনে চলে যায়, জ্বরটা একটু সিভিয়ার কন্ডিশনে চলে যায়। তারপর মাংসপেশিতে পেইন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর গলা ব্যথা হয়, সর্দি কাশি হয়, দেন হলো তোমার নাক মুখ এবং মাড়ি দিয়ে রক্ত পড়া। এই যে আমি গোল সাইন গুলো করলাম, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো তোমার ট্রেটস। যখনই তোমার এই জিনিসগুলো, বিশেষ করে রেড কালারের র্যাশ এন্ড যখন তোমার মুখ দিয়ে মাড়ি দিয়ে কি হবে, রক্ত পড়া শুরু হবে, তখন এই জিনিসটা হলো তোমার কি হয়ে যায়, থ্রেটে চলে যায়। পেশেন্ট যে কোনো সময় কি করতে পারে, হ্যামোরেজিক শক হয়ে যেতে পারে। কারণ কি, কারণ হলো এই জিনিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে তার আস্তে আস্তে ভিতরে ইন্টারনাল ব্লাড লস হওয়া শুরু হচ্ছে, প্লাটলেট ভাঙা শুরু হচ্ছে। ওকে, তাই তখন কি করলো, তখন বলছে যে এই যে ডেঙ্গু জ্বর, এই ডেঙ্গু জ্বর যখন হয় বা এমনিতেই আমাদের বাংলাদেশের মানুষের একটা খুবই বদ অভ্যাস আছে, যেটা হলো যে জ্বর হোক বা কিছু হোক বা কাশি হোক, ওরা কি করে একদিনের মধ্যে তোমার অ্যান্টিবায়োটিক্স নেওয়া শুরু করে। তাহলে তোমার ডেঙ্গু হলো ভাইরাস, তুমি নিচ্ছ অ্যান্টিবায়োটিক, তাহলে তোমার কখনো কি হবে না, ভাইরাসের তো তোমার কোনো কি নাই, যে সেল নাই, তাহলে সেল ব্যায়াম যেখানে নাই, সে তাহলে তোমার অ্যান্টিবায়োটিক কাজ করবে কোথায়? আর ভাইরাসের উপর কেন অ্যান্টিবায়োটিক কাজ করে, ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগ কাজ করবে, রাইট? তো সেজন্য মানুষ কি করে, তোমার অ্যান্টিবায়োটিক্স নেওয়া শুরু করে। অ্যান্টিবায়োটিক্স নিলে পেশেন্টের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায়। কারণ কি হয়, এই অ্যান্টিবায়োটিক্স এর যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে পেশেন্টের আসলে তোমার কি করতে পারে না, কোপ উইথ করতে পারে না। তখন কি হয়, পেশেন্ট আরো বেশি অসুস্থ হয়ে যায়। এই জন্য খুব ভালোভাবে বলা আছে যে ডেঙ্গু হোক বা কোনো রোগ হোক, 3 দিনের আগে তুমি যদি কনফার্ম না হও যে এটা কোন ধরনের আহ জ্বর, স্পেসিফিক যদি তুমি কজ না পাও, তা 3 দিনের আগে তোমাকে কি নেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক নেওয়া যায় না। তুমি তাহলে কি করতে পারো, যেহেতু তোমার হাই গ্রেড ফিভার হয়, সেক্ষেত্রে এই জ্বরের জন্য তুমি শুধুমাত্র প্যারাসিটামল ইউজ করতে পারো। এবং এই প্যারাসিটামল তোমাকে আরেকটা কাজ কি করতে পারে, প্যারাসিটামল তোমার জ্বরের জন্য কাজ করবে, ঠিক সেম ভাবে তোমার কাজ করে কি ব্যথার জন্য তোমার কাজ করে থাকবে। এই তোমার এই যে মাথা ব্যথা, তারপর হলো তোমার যে পেশিতে ব্যথা, এই সবগুলোর কাজ করতে হবে প্যারাসিটামল। প্যারাসিটামল নিলেই তোমার মোটামুটি তুমি জ্বরটাকে কন্ট্রোল করতে পারতেছো, এবং তুমি তুমি তোমার জ্বরটাকে দেখতেও পারতেছো। এবং সাথে সাথে তুমি ইনভেস্টিগেশন তুমি অবশ্যই তুমি করবা যে প্লাটলেটের কাউন্ট কমতেছে কিনা। হ্যাঁ, এটাকে দেখার মাধ্যমে, ইনভেস্টিগেট করার মাধ্যমে তুমি একটা অ্যানালাইসিসে আসতে পারবা যে আসলে জ্বরের কন্ডিশনটা কি। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডে আমি বলেছি কি, এখন জলবায়ুর যে পরিবর্তন খুব ভালোভাবে আমরা এটা বুঝতে পারতেছি। কিছুদিন আগেই গেল কি, একটা হিট ওয়েভ গেল, একটা না, প্রায় তোমার 15-16 দিনের মতো একটা হিট ওয়েভ গেল, পুরো সবকিছু স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছিল। তারপর কি হলো, তারপর হলো খুব জোরে সোরে বৃষ্টি হলো, শিলা পড়লো। হ্যাঁ, তারপর কি হলো, তারপর হলো এখন এই যে গতকালকে আবার সরকার কি করছে, 48 ঘন্টার জন্য আবার হিট ওয়েভ জারি করে দিছে। এই যে আমাদের পরিবেশের এই যে পরিবর্তন, জলবায়ুর এই যে তোমার হঠাৎ পরিবর্তন, এই পরিবর্তন গুলোর জন্য আসলে দায়ী কারা?
দায়ী কিন্তু আসলে আমরাই। কারণ কি? কারণ হলো আমরা গাছ কেটে ফেলতেছি, পরিবেশ পলিউট করতেছি, ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাচ্ছে, কলকারখানা বেড়ে যাচ্ছে, গাছ কেটে আমরা দালান বানাচ্ছি। তুমি দেখো ঢাকার কদিন আগে দিয়ে আমাদের বের হলো না, এই যে ওয়েভ যখন বাড়লো, তখন দেখা গেল কি? দেখা গেল হলো যে বার্ডস আই ভিউ থেকে আমাদের ঢাকাতে কোনো তোমার গাছপালার পরিমাণ নাই, একদম পুরো জিরো বলতে গেলে। ওকে, তাহলে এই যে তোমার নেচারের সাথে তুমি যদি কোনো খারাপ কাজ করো, সেটা তোমার রিভেঞ্জ নিবে। দেখো এইখানে কি বলা হচ্ছে এখন, তাহলে এই জলবায়ুর পরিবর্তন এটার মূল কারণটা কি? বৃক্ষের কারণে হচ্ছে, বৃক্ষের অভাবে হচ্ছে। তাহলে এই যে বৃক্ষরোপণ গেল কয়েকদিন আগে, বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন সংগঠন থেকে, যেহেতু ওয়েভের পরিমাণটা বেড়ে গেছে, হিট বেড়ে যাচ্ছে, হিট জেনারেট হচ্ছে বেশি, এই জিনিসগুলোর জন্য কি করা হয়েছিল? বৃক্ষরোপণের একটা তোমার একটা কমন একটা বৃক্ষরোপণ একটা নেওয়া হয়েছিল। সেইখানে এইভাবে প্রচারণা করা হয়েছিল যে তোমার পরিবেশ রক্ষার জন্য, জলবায়ুর পরিবর্তন করার জন্য এবং জীবের বৈচিত্র্য আনার জন্য বৃক্ষরোপণের অনেক অনেক তোমার দরকার। এখন এই যে বৃক্ষরোপণের এই যে পোস্টারিং, দেখো এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে এবং এখানে অনেক কিছু এখানে কথাবার্তা বলা হয়েছে যে জলবায়ুর পরিবর্তন এবং জীবের বৈচিত্র্যের সাথে বৃক্ষে আসলে কিভাবে ইন্টার রিলেট করা এবং কিভাবে আমাদের পরিবেশ আমাদের উপর মানে রিভেন্স নিচ্ছে। তুমি পরিবেশের সাথে কিছু একটা করতেছো এবং সেটা পরিবেশ কি করতেছে, রিভেন্স হিসেবে তোমাকে আবার ফেরত দিচ্ছে। দেখো এখানে একটা খুব সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে যে যেখানে বৃক্ষ আছে সেখানে মাঠটা হলো সবুজ, আকাশ বাতাস খুব সুন্দর করে তোমার আছে। যেদিকে হলো কি আছে, বৃক্ষ নাই, বৃক্ষ শুকিয়ে গেছে, সেখানে হলো মাটিতে খরা দেখা দিয়েছে এবং তোমার যে আকাশের মধ্যে দেখো যে কাল বৈশাখী আসতেছে, তারপরে তোমার ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, মানে কখন কি হচ্ছে হুট করেই তোমার জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কোনো কি নাই, কোনো কিছু তুমি প্রিডিকশন করতে পারতেছো না। এত যে হিট ওয়েভ, এটারও কোনো তুমি প্রিডিকশন করতে পারতেছো না। এই চেঞ্জ গুলো হচ্ছে গত বছরের সাথে যদি তুমি এই বছরটা তুলনা করো, তাই দেখবা যে কোনো প্রিডিকশনই তুমি করতে পারতেছো না আগের বছরের সাথে। ওকে, আচ্ছা এরপর আসো নেক্সট স্লাইডে যাই। খুব সুন্দর একটা জিনিস এটার মধ্যে আসলে তোমার দেখো যে কোমল পানীয় যে বিজ্ঞাপন, এই কোমল পানীয়র বিজ্ঞাপন আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব ক্রিয়েট করে। এতক্ষণ ধরে আমরা ইতিবাচক পড়ছি, এখন নেতিবাচক প্রভাব পড়তেছে। কিভাবে নেতিবাচক প্রভাব ক্রিয়েট করে? দেখবা যে কিছুদিন আগেও আমি দেখলাম একটা 7 আপের অ্যাডভার্টাইজমেন্ট। আমি কিন্তু কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আমি জাস্ট বলতেছি 7 আপের একটা তোমার কি ছিল, এখনো এটা তোমার দেয়, মেবি ইন্ডিয়ান কোন চ্যানেলে দেয় আমি বলতে পারতেছি না। আমি দেখেছি যে কি 7 আপ নাকি বৃষ্টি পড়বে, খুব ঠান্ডা লাগবে। কিন্তু জিনিসটা আসলে সেরকম না। তুমি তুমি একটা 7 আপ বোতলকে তুমি বাইরে রেখে দাও, গরমের মধ্যে রেখে দাও, তোমার কাছে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না, ঠিক আছে? কিন্তু এই যে তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে সফট ড্রিঙ্কস এর, সেখানে ওরা কি করে? সেখানে ওরা হলো যে দেখা যায় যে বরফ থেকে ভেঙে বের হচ্ছে, তারপর ওটা খেলে খুব তোমাকে রিফ্রেশ লাগবে। দেখো এখানে লেখা আছে যে ফর রিয়েল রিফ্রেশমেন্ট, আইস কোল্ড স্পার্কিং। হ্যাঁ, তোমাকে স্পার্কিং একটা তোমার কি দিবে, ফিল দিবে। তাহলে এইগুলো যখন তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, তখন তোমার প্রথমে কি মনে হবে? যখন তুমি খাবা না, তুমি ফার্স্ট টাইম ট্রাই করার আগে তোমার মনে হবে কি, ও একটা স্পার্কিং একটা ফিল দিবে, তাহলে একটু খেয়ে দেখি। আমি খেলাম, আমার ফ্রেন্ডকে খাওয়াইলাম, আমার ফ্যামিলিকে খাওয়াইলাম। হ্যাঁ, এই যে অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে কি করতেছে? তোমাকে আফটার অল মোটিভেট করতেছে জিনিসটা কেনার জন্য। কিন্তু তুমি আমি সবাই জানি কি, সবাই জানি হলো এই যে কোকা কোলা বলো, তারপর কোল্ড ড্রিঙ্কস বলো, এগুলো কিছুই কি না, আমাদের জন্য ভালো না। এবং গরমের মধ্যে এইসব জিনিস তো খাওয়া একদমই ভালো না। কেন? কারণ হলো এই জিনিসগুলো তোমার বডি যে সেলের ওয়াটার থাকে, সেগুলোকে বরং উল্টা কি করে, ওগুলোকে অ্যাবজর্ব করে ফেলে, সেল থেকে বের করে ফেলে। তাহলে জিনিসটা তো ভালো না। কিন্তু আমাদেরকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমাদের বোঝানো হয় কি, যে গরমের মধ্যে এই জিনিসগুলো খেলে তোমার রিফ্রেশ ফিল হবে, তুমি খুব ভালো ফিল করবা, তোমার কাছে ভালো লাগবে, তুমি এটা খাও খাও, এভাবে তোমাকে মোটিভেট করে তোমাকে দিয়ে কেনাচ্ছে। এবং তুমি যখন খুব বেশি গরম পড়ে, তুমি খেয়াল করে দেখবা, তুমি পানির বোতল না কিনে তুমি কিন্তু আফটার অল গিয়ে ওই 7 আপই কিনো বা হচ্ছে কোকা কোলাই কেন। কারণ কি? কারণ তোমার মনে হয় যে এই জিনিসটা তোমাকে কি করতেছে, তোমাকে রিফ্রেশমেন্ট দিচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা না।
এটাকে তোমাকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমার এই ব্রেনটাকে ওরা কি করতেছে, মোটিভেট করতেছে। তাহলে এটা কি, এটা হলো তোমার মিডিয়ার একটা নেতিবাচক প্রভাব। এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে খুব ভালো করে মানে বাংলাতে বলা আছে। এই জিনিসটাকে বের করে এনেছি হলো আমি, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে নেতিবাচক প্রভাব তোমার উপর ফেলতেছে। এখন নেক্সট স্লাইডে যাই। দেখো আমি এখানে দুটো জিনিস দিলাম, একটা হলো তোমার মেকআপের যে প্রোডাক্টস গুলো বা সোপের বিজ্ঞাপন থাকে সেগুলো, আরেকটা কি, আরেকটা হলো তোমার যে অনলাইন গেমস। এটা আমি ছবি দিতে পারতাম, লিখতেও পারতাম, কিন্তু আমি আমাদের সিকিউরিটির জন্য, আমাদের যে অনলাইন পেজ, সেটার জন্য আমি আসলে এগুলো অ্যাড করি না। আসো এখন যে মেকআপ প্রোডাক্টস বা সোপ, মেকআপ প্রোডাক্টস এর মধ্যে তুমি দেখবা যে সিসি ক্রিম, বিবি ক্রিম, তারপর হলো বড় বড় নায়িকাদেরকে দিয়ে তোমার পাবলিশ করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে ওগুলা দিলে নাকি সুন্দর হয়ে যায়, হ্যান ত্যান অনেক কিছু। তারপর দেখবা যে খুব কমন একটা জিনিস যে তোমার সোপ, ডাব সোপ বা লাক্সের ক্ষেত্রে দেখবা যে এরকম হয় অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। আমি খুঁজেছিলাম ওই ছবিটা, কিন্তু আমি আসলে পাই নাই, যে হাফ পোর্শনের মধ্যে কি করে ডাব ইউজ করে, আর বাকি পোর্শনের মধ্যে কি করে যে নর্মাল যে সোপ গুলো আছে সেগুলোকে তোমার অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করে কি করে দেখায় যে যেখানে ডভ সাবান ইউজ করা হয়েছিল বা লাক্স সাবান ইউজ করা হয়েছিল, সেই দিকটা কি হয়ে যাচ্ছে, মানুষ ফর্সা হয়ে যাচ্ছে। আর নর্মাল সাবান যেটা ইউজ করা হয়েছিল সেটা তোমার কি হচ্ছে, সেটা তোমার মানুষ ফর্সা হচ্ছে না। তাহলে এই যে যখন কেউ প্রথম দেখবে তখন তার মনে হবে কি, ও আসলেই তো ডাব সাবানটা ইউজ করলে মানুষ ফর্সা হয়ে যায় মনে হয়, তাহলে আমিও তাহলে কয়েক মাস ইউজ করে দেখি। তাহলে এটা কি হচ্ছে, এটাও কিন্তু তোমার, আচ্ছা, এটা কি হলো তোমার, এটা হলো তোমার কি মিডিয়াটার নেতিবাচক প্রভাব, তোমাকে মোটিভেট করতেছে একটা লাক্সবান কেনার জন্য। তোমার মাথাকেই, তোমার ব্রেনকে ওরা কি করতেছে, কন্ট্রোল করতেছে, এবং তোমাকে বুঝাচ্ছে যে তুমি যদি এটা কেনো তাহলে তুমি এটা সুন্দর হয়ে যাবে, সাদা হয়ে যাবা। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা কি, এটা তো আসলে তো কখনোই পসিবল না যে তুমি এটা সাবান ইউজ করে তুমি ফর্সা হয়ে যাচ্ছ। তোমার যে গায়ের রং, যে কালার, এটা তো মূলত কি, এটা হলো তোমার জিনের মধ্যে আছে। এই কালারটা তো তুমি সহজে চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এখন অনেক আধুনিক ট্রিটমেন্ট আসছে, লেজার আসছে, ইনজেকশন ফর্ম আসছে, হ্যাঁ অনেক কিছু আছে যেটা তোমার নায়িকারা বা অ্যাক্ট্রেসরা ইউজ করতেছে। সেভাবে তুমি ইয়ে হতে পারো, কিন্তু তুমি কখনোই সুপেরিয়র ভাবে তোমার একটা সাবান ইউজ করে বা সামথিং ইউজ করে তুমি কখনোই হাই লেভেলে 3 ডিগ্রি শেড সুন্দর এসব তুমি কখনোই তুমি ইয়ে করতে পারবে না। কিন্তু দেখবা যে ফেয়ার লাভলি বা এইসব জিনিসের মধ্যে যখন তোমার অ্যাডভার্টাইজমেন্ট করে, তখন দেখবা যে প্রথমে দেখায় যে শুরুতে ওর ছিল কি 1 ডিগ্রি শেড ছিল, এবং পরবর্তীতে গিয়ে এই শেডটা চেঞ্জ হয়ে গেছে। আমার মনে আছে তোমার প্রায় 2004-5-এর দিকে ফেয়ার লাভলি কি করতো, ফেয়ার লাভলি হলো ওদের যে প্যাকেট, সেই প্যাকেটের সাথে ওরা কালার শেড দিয়ে দিত। হ্যাঁ, কালার শেড, স্কিন কালার শেড দিয়ে দিত। এবং স্কিন কালার শেড তুমি ইউজ করে করে কি করবা, দেখবা যে তোমার আসলে স্কিন কালারটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে তোমার বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমাকে যে মোটিভেট করতেছে, এবং সেটা তোমার নেগেটিভ মোটিভেশন, এটার একটা জ্বলন্ত উদাহরণ কি, এই যে মেকআপ প্রোডাক্টস বা সোপ। এখন আসো অনলাইন গেমস। এই জিনিসটা এখন আমি যখন বলবো তখন তোমরা প্রায় ম্যাক্সিমাম ছেলেরা হয়তো চিনবে, মেয়েরা হয়তো কম চিনবে। সেটা হলো যে বিটি কয়েন। হ্যাঁ, তারপর হলো তোমার অনলাইনের কিছু তোমার যে 1x কি কি জানি তোমার জুয়া খেলার মতো কিছু জিনিস আছে, যেটা হলো তুমি পেইড টাইপ। তুমি টাকা দিয়ে তুমি কিনবে, কিনে তারপর তুমি বাজি ধরবে, বাজি ধরে দেন তুমি খেলবে। এই যে একটা মানে এই জিনিসগুলো তোমার আসে কোথায়, দেখবে তুমি যখন শেয়ার ইট অন করবা, বা হলো কোনো একটা এরকম আছে তোমার ডিকশনারি তুমি ডাউনলোড করলা প্লে স্টোর থেকে, তোমাকে দেখাচ্ছে তোমার কি দেখাচ্ছে, তোমার দেখাচ্ছে হলো যে একটা এরকম অনলাইন গেমস এর কথা বলতেছে যে তুমি টাকা দিলে তুমি ইয়ে করবা। তারপর টিকটকের মধ্যে এখন কি দেখা যায় যে টাকা ইনভেস্টমেন্ট করলে ওখান থেকে আবার টাকা রিটার্ন আসতেছে। এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো তোমাকে কি করতেছে, তোমাকে হলো নেগেটিভ কিন্তু মার্কেটিং। এটা এটা কিন্তু কখনোই কি না ভালো না, কারণ তুমি আমি কেউই তো আর চাই না যে আমাদের মতো যুব সমাজ জুয়া খেলো। হ্যাঁ, এই জিনিসগুলো তোমার প্রমোট করতেছে কি অনলাইনে মাধ্যমে খুব ভালোভাবে এখন প্রমোট হচ্ছে। সরকার যদিও এটাকে তোমার কন্ট্রোল করার ট্রাই করতেছে, কিন্তু আসলে ভিতরে ঘুরছে গাচ্ছে খুবই ভালোভাবে এটা প্রসিড চলতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমার বইয়ের মধ্যে
খুব স্পেসিফিক ভাবে খুব ভালোভাবে বলা না থাকলেও ওখানে ছোট করে বলা আছে, আমি ওই জিনিসগুলোকে বের করে আনার ট্রাই করেছি মাত্র। আচ্ছা, এরপর আসো নেক্সট স্লাইডে বলা হয়েছে কি মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় করণীয়। এখন তোমাকে এই যে আমি পরপর দুটা ক্লাস নিলাম, পড়ে আসলাম, এই দুটা ক্লাসের মধ্যে মূলত আমি তোমাকে কি বলতে চেয়েছি হলো যে মিডিয়া আসলে কি কি প্রভাব ফেলতেছে আমাদের উপর, এক, সেটা ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব সেটা তোমাকে বুঝতে হবে। যেহেতু তোমরা এখন সবাই কি 18 বছরের নিচে, বলতে গেলে বাংলাদেশ আইন অনুসারে তোমরা সবাই শিশু, সেই ক্ষেত্রে নিজেকে নিজে জাজ করার একটা ব্যাপার থাকে। সেই জাজমেন্টে তোমাকে ইতিবাচক প্রভাব পড়তেছে তোমার উপরে নাকি নেতিবাচক প্রভাব পড়তেছে, এবং সেই অনুসারে যদি তোমার উপর যদি নেতিবাচক প্রভাব পড়ে, ধরো তুমি এখন এই যে অনলাইন গেমস এর কথা বললাম, পেড টাইপ গেমস, এগুলোর মধ্যে তুমি কি হয়ে গেলে, তুমি হলো যে অ্যাট্রাক্ট হয়ে গেলে, তাহলে এই যে তুমি অ্যাট্রাক্ট হয়ে গেলে, এই অ্যাট্রাক্ট হয়ে যাওয়া থেকে তুমি কিভাবে বের হয়ে আসবে, সেই জিনিসগুলো তোমাকে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। তাহলে এই নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলায় তোমাদের আসলে করণীয় কি, সেটার মধ্যে হলো যে সঠিক তথ্য শনাক্ত করো। দেখো, এর আগের ক্লাস আমি বলেছিলাম, এই কথাগুলোই বারবার বলেছিলাম, যে কোনো একটা মিডিয়াতে একটা জিনিস প্রচার হয়ে গেল, দেন হলো ওটা তুমি বুঝলে না, শুনলে না, দেখলে না, প্রাইমারি সোর্স নাকি সেকেন্ডারি সোর্স, তুমি কোনো সোর্স তো তুমি খুঁজলে না, তুমি ডিরেক্ট কি করলে, তুমি শেয়ার করে ফেললে, এবং সেই শেয়ারটার মাধ্যমে তোমার ফ্রেন্ড জানলো, আরো 4-5 জন তোমার ফ্রেন্ড লিস্টে সবাই জানলো। এই যে একটা স্প্রেড করে ফেললে তুমি তোমার মনের ভুলে বা অজান্তে, এই জিনিসটাকে তোমাকে বের করে আনতে হবে কিভাবে নিজেকে, যে তোমাকে সঠিক তথ্য শনাক্ত করতে হবে কিভাবে। ওই যে তোমাকে আগের ক্লাসে আমি বলেছিলাম যে তুমি ক্রস চেক করবা, কিভাবে ক্রস চেক করো, ধরো তুমি একটা ফেসবুকে তুমি একটা জিনিস দেখলা, সেটা তুমি অন্য জায়গায় গিয়ে সার্চ দিবা, লাইক গুগল, ইউটিউব, বা অন্য কোনো জায়গায় গিয়ে তুমি আদার সোর্সে গিয়ে তুমি সার্চ দিয়ে দেখলা যে কি অবস্থা, আসলে এটার কোনো শনাক্ত করার ব্যাপার আছে কিনা। তারপর হতে পারে কি, যেখান থেকে এই জিনিসটার যে টাইটেলে বের হয়েছে সেই টাইটেলে গিয়ে সে তাদের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখলা যে আসলে তাদের এরকম কিছু বের হয়েছে কিনা। এইভাবে তোমাকে কি করতে হবে, ক্রস ম্যাচ করে দেখতে হবে। এরপর পয়েন্টটা কি, যে বিশ্বাসযোগ্য সূত্র। এই বিশ্বাসযোগ্য সূত্র হলো যে দেখা যায় আমাদের ইনবক্সে, মেসেঞ্জারে দেখা যায় যে তোমার কিছুদিন পর পরে ওই যে আড়ং এর কি হয়, আড়ং অমুক তমুক স্বপ্ন টপ্ন এগুলো কি আসে, এগুলো হলো তোমার একটা খুব বড় একটা লিঙ্ক চলে আসে, মানে কেউ এটা ঢোকার ট্রাই করতেছে, তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, তোমার কাছে চলে আসছে, দেন তুমিও কি করলা, ওখানে গিফট বক্স পাওয়ার জন্য তুমিও ট্রাই করা শুরু করলা। কিন্তু এই ট্রাইং এর পরে কি হলো, এই ট্রাইং এর পর দেখা গেল তোমার আইডি নাই, তোমার আইডি চলে গেছে অন্য জনের কাছে, আর তোমার মাথায় হাত, তুমি ভাবতেছো যে আমার আইডিটা দিয়ে কি না কি করতেছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে যে কোনটা আসলে বিশ্বাসযোগ্য সূত্র, কোনটা বিশ্বাসযোগ্য সূত্র না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, করে তারপর তোমাকে সেই জিনিসটার তোমাকে মানে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা ঠিক আছে কিনা। তারপর কি, মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণ। এই যে এই জিনিসটা, এটা কথা একটু যদি বলতেছিলাম যে আমাদের যে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয় আছে, এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তোমার আমাদের সবকিছু তো আর কন্ট্রোল করা যায় না। দেখবা যে বহির্বিশ্বে যদি তুমি তাকাও, কিছু কিছু দেশে আছে যে তোমার ফেসবুক ইউজ করাটা কি লিমিটেড। তারপর তুমি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাও, ইন্ডিয়াতে কিন্তু তুমি এই যে আমরা যে ওয়াইফাই ইউজ করতেছি, আনলিমিটেড ওয়াইফাই, তুমি একদিনের মধ্যে তুমি যত যত কয়েকশো গিগাবাইট তুমি খরচ করে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের পাশে ইন্ডিয়াতে তোমার এটা লিমিটেড কিন্তু একটা ইন্টারনেট দেওয়া থাকে তোমার জন্য, তুমি এই ইন্টারনেটের বাইরে তুমি ইউজ করতে পারবা না। তাহলে কি হবে, তাহলে তুমি ওই ইন্টারনেটটা তোমার নিজের প্রয়োজনীয় কাজে কিন্তু তুমি ইউজ করবা, তুমি কিন্তু আউট কাজে কোনো ইউজ করবা না। তারপর তুমি দক্ষিণ কোরিয়ার দিকে তাকাও, দক্ষিণ কোরিয়ায় ইউটিউব, তারপর তোমার ফেসবুকিং, হ্যাঁ, তারপর মেসেঞ্জার, এসব কিন্তু চালানো কিন্তু নিষেধ, একদম পুরাই ফরবিডেন, ওখানে চালানো যায় না। ঠিক আছে, তাহলে এই যে ওগুলো কি করে, ওগুলো হলো মিডিয়ার কন্টেন্ট গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক বাংলাদেশেও এরকম অনেক কিছু আছে, যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট, তারপর দেখবে যে কিছুদিন আগে এখনো যে স্টার জলসা বা এরকম কিছু তোমার ইন্ডিয়ান চ্যানেল আছে যেগুলো হলো তোমার ফরবিডেন করা আছে আমাদের যে চ্যানেলগুলোতে, আমাদের বাংলাদেশে কিন্তু আসে না এই চ্যানেলগুলো।
গ্রামের দিকে আসলেও ঢাকাতে কিছু জায়গায় তোমার আসে না। ঠিক আছে? তাহলে এগুলো কি করে? এগুলো হলো সরকার যে মিডিয়া যে কন্টেন্ট গুলো থাকে সেফটির জন্য, প্রাইভেসির জন্য, তারপর তোমার যুব সমাজকে বাঁচানোর জন্য এগুলাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই যে তোমাকে বললাম যে বিটি কয়েন, তারপর হলো তোমার 1x, এরকম যে জুয়া খেলাগুলো আছে এইগুলোকেও তোমার সরকার কন্ট্রোল করতেছে। এরপর হলো তোমার আত্মনির্ভর প্রতিক্রিয়া। আত্মনির্ভর প্রতিক্রিয়াটা কি? আত্মনির্ভর প্রতিক্রিয়া হলো যে এই যে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে কি করতেছে? মোটিভেট করতেছে, তোমার ব্রেইনটাকে কি করতেছে? মোটিভেট করে ফেলতেছে, তোমাকে আহ যে কি ম্যানিপুলেট করে ফেলতেছে একটা জিনিস কেনার জন্য। আমার মনে আছে যে ছোট থাকতে একটা চুইংগাম বের হয়েছিল, এটা হলো যে তোমার মুখের মধ্যে দিলেই তোমার স্পার্ক করে, স্পার্ক মেবি নাম ছিল ওই চুইংগামটার। তো কি হয়েছিল, আমার ফ্রেন্ডরা কি করতো, এই চুইংগামটা নিয়ে সবাই হাতের মধ্যে নিয়ে বসে থাকতো আর সবাইকে একটা একটা করে দিত যখন নতুন নতুন বের হয়েছে। তখন কি হতো, যখন সবাই খেত আর সাথে সাথে তোমার একটা স্পার্কের মতো একটা ফিল আসতো। তাহলে এই যে তোমার মোটিভেট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা মোটিভেট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে তোমার নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে কি? আত্মনির্ভর প্রতিক্রিয়ার মাধ্যমে। তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটার মধ্যে তোমাকে কি প্রতিক্রিয়া রিয়েকশন করতে হবে, কোন অ্যাডভার্টাইজমেন্টটা আসলে পজিটিভলি দেওয়া হচ্ছে, কোনটা তোমার ইতিবাচক প্রভাব ফেলতে পারে, নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জিনিসগুলোকে তোমার নিজেকে নিজে অ্যানালাইসিস করে নিজের উপর নির্ভর করেই তোমাকে আত্মবিশ্বাস হয়ে উঠতে হবে। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের আজকের যেই পড়া, সেই পড়ার মধ্যে ছিল আহ আমি জানি যখন তোমরা বইটা পড়তে যাবা, আজকের ক্লাসটার পরে যখন তুমি বইটা পড়তে যাবা, তখন তোমার সবকিছু একদম আয়নার এই পার ওই পারের মতো একদম ক্লিয়ার থাকবে, ক্লিয়ার কন্টেন্ট থাকবে। কেন? কারণ হলো যে যে বই, সেই বইয়ের মধ্যে আসলে সবগুলো কথা এত তোমার মানে হ্যাপাজার্ড ভাবে দেওয়া, ওখান থেকে বুঝে ওঠা আসলে তোমার টেকনিকটা খুব কম। হুম। আচ্ছা, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি? আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো এই যে আমি যে পয়েন্টগুলো কিছুক্ষণ আগে বললাম যে মিডিয়ার প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় কি, এই জিনিসটা আমি তোমাদের 4টা মাত্র পয়েন্ট বলছি। তোমরা নিজেরা বই পড়ে এবং নিজে চিন্তা করে সেই 4টার মেইন কথাগুলো তুমি বের করবা এবং সাথে আরো কিছু পয়েন্ট অ্যাড করবা। হ্যাঁ, অ্যাড করলে কি হবে, তোমার পরীক্ষার সময় এগুলো তোমার লিখতে সুবিধা হবে এবং তোমার নিজেরও একটা চর্চা হয়ে যাবে। তোমার গত ক্লাস এবং এই যে আজকের ক্লাস, এই সবগুলো মিলিয়ে তোমার একটা চর্চা হয়ে যাবে। তখন তোমার দেখা যাবে তুমি একটা মোটামুটি মিডিয়া সম্পর্কে একটা ভালো একটা ধারণা তুমি পাচ্ছ। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। কারোর কোনো কিছু জানার আছে কিনা আমাকে যে আস্ক করতে পারো, আমি আরো কিছুক্ষণ আছি। একজন লিখেছি এরকম বুজুম ভাজুম অ্যাড এখন বাংলাদেশি চ্যানেলে হতে। এক্স্যাক্টলি, আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন হতো কি, তখন হতো হলো তোমার এই যে আমার মনে আছে কোরবানির ঈদের আগে ওই যে ভাইজান খবর একখান দেরি হয়ে যায়, একটা গান বের হয়েছিল না, আরসি কোলার, গরু দৌড়াচ্ছে, পিছন দিয়ে মানুষ দৌড়াচ্ছে, সামনে দিয়ে মানুষ দৌড়াচ্ছে, সাথে আরসি কোলা নিয়ে দৌড়াচ্ছে। তো ওই অ্যাডটা খুব মানে আমাকে মানে ইয়ে করছিল। এখনো পর্যন্ত আমি ওই অ্যাডটা মানে দেখি, কিন্তু তুমি দেখবা না যে এই অ্যাডটা আসলে এখন টিভিতে আছে। আগের অ্যাড, এখন অ্যাড, সবকিছুর মধ্যে অনেক পার্থক্য আসে, যেহেতু তোমার যুগ চেঞ্জ হয়ে গিয়েছে, সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য আগে দেখা যেত যে মানুষ অনেক সহজ সরল ছিল, যখন মানুষ মোবাইল চালাতো না তখন দেখা যেত ওদেরকে একভাবে মোটিভেট করা যেত। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন তোমার অন্য যুগ চলতেছে, এখন দেখা যায় যে মানুষকে তোমার একটা স্যাম্পল বা প্রোডাক্ট বেচার জন্য অনেক ভাবে মার্কেটিং করতে হয়। সো সবকিছু আসলে যুগের সাথে তাল মিলানোর জন্য এখন মানে হয় না যে যার ভালো সে তো অবশ্যই বুঝবে, তো ওরা ওভাবেই মার্কেটিংটা করে আর কি। কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে যাতে তোমার সেই মার্কেটিংটা তোমাকে কি করতে না পারে, নেগেটিভ ভাবে প্রভাবিত করতে না পারে। অবশ্যই সবাই সবার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য একটা না একটা কার্টিজি নিবেই, কিন্তু তোমাকে বুঝতে হবে কি, তুমি যেহেতু একজন ভোক্তা বা তুমি একজন এই যে ক্রেতা, সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, বুঝতে হবে যে আমি যাতে ঠকে না যাই, আমার যাতে কোনো নেগেটিভ ফল না হয়, এই যে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে।
আচ্ছা, আরেকজন লিখছে কি, ফারাবি পাবন পাপন, যে ডক্টর হতে কি করতে হবে। এখন তো ক্লাস 9 থেকে খুব ভালোভাবে তোমার পড়ালেখা করে, এই যে যাতে তোমার এসএসসি তে তোমার সিজিপিএ 5 থাকে, সরি সিজিপিএ বলে ফেললাম কারণ আমার এখন সিজিপিএ সিস্টেম চলতেছে, তো জিপিএ 5 থাকে। এবং তোমার ইন্টারে গিয়ে এখন তোমার সায়েন্সটা নিবা, তোমরা নতুন কারিকুলাম, সেক্ষেত্রে যাতে ওখানে গিয়ে তোমরা কোপ উইথ করতে পারো। এখন থেকে এই যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের, আমি দেখেছি তোমাদের যেই সায়েন্সের ক্লাস গেল কিছুক্ষণ আগে, বায়োলজি ক্লাস গেল, তারপরে হলো আমি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস আমি নিজেই করি, হ্যাঁ সাইম ভাইয়া, তারপর হলো তোমার যে ভাই নাম তো ভুলে গেলাম, ভাই আমাকে দিবে না মাইট, এই নীরব ভাইয়া, হ্যাঁ ভাই আমাকে সত্যি মাইট দিবে। নীরব ভাইয়া, ভাইয়ার নাম ভুলে গেছি, সরি ভাইয়া আমি আপনার নাম ভুলে গেছিলাম। নীরব ভাইয়া, এই সবার ক্লাস কিন্তু আমি করি। কেন করি? কারণ হলো যে এদের ক্লাস করলে তুমি এই যে তোমার ইন্টার তো তোমার কমপ্লিট হবেই, প্লাস বিসিএস দুইটাই তোমার চলে যাবে। তুমি বিশ্বাস করো ভাই, তুমি যেখানে থাকো এই ম্যাথ, ফিজিক্স, তারপর হলো তোমার এই যে বায়োলজি, কেমিস্ট্রি, এইগুলা ভাই তুমি মিস দিও না, একদম মিস দিও না। তারপর কম্পিউটার, হ্যাঁ আইসিটি তো এখন সবখানে লাগবে, তুমি যেখানে চাকরি ভাইবা দিতে যাও, যেখানে তুমি চাকরি পরীক্ষা দিতে যাও, তোমার আইসিটি লাগবে। সো এইসব কিছু তুমি কিছুই বাদ বাদ দিও না। তোমার সিজিপিটাও ভালো লাগবে এসএসসি তে এবং এইচএসসি তে। এর পরের টার্নটা কি, এই পরের টার্নটা তুমি আশা করি আমাদের সাথে থাকলে তুমি জানতে পারবা যে কিভাবে ডাক্তার হইতে পারবা। তার আগে দিয়ে যেহেতু তোমার এখন 4 বছর বাকি আছে, তুমি আফটার মানে এখন থেকে জাস্ট তোমার জিপিএ 5টা তুমি রাখার ট্রাই করো। এবং যেই তোমার বেসিক ইংলিশ, বাংলা, বাংলা তো আসে না, ইংলিশ, তারপর হলো তোমার যে সায়েন্সের যে বিষয়গুলো, যেহেতু তোমাদের এখন কম্বাইন্ড, আগে তো কি ছিল, ক্লাস 9 10 ছিল হলো আলাদা আলাদা ছিল, হ্যাঁ কেমিস্ট্রি ফিজিক্স সবকিছু আলাদা ছিল, তারপরও তোমার মানে সেকশনটাই ভাগ হয়ে যেত, সায়েন্স আর্টস কমার্স। কিন্তু এখন তো তোমরা সব একসাথে পড়তেছো, দ্যাট মিনস তোমরা অনেক কিছু জানার সুযোগ থাকতেছে তোমাদের। সেইখান থেকে যেহেতু তুমি ডাক্তার হবা, তাহলে তোমায় কি করতে হবে, সায়েন্সের যে জিনিসগুলো সেগুলোকে তোমার মাথার মধ্যে বেশি ঢুকাতে হবে। তাহলে এখন থেকেই তুমি মাথার মধ্যে এই সায়েন্সের জিনিসগুলো বেশি করে ঢোকা শুরু করো। ও জিজ্ঞেস করতেছে যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ডক্টরদের জন্য। তুমি ভাই বায়োলজি, তারপর হলো ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা নাকে তেল দিয়ে শুধু পড়বা আর পড়বা। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো একটাও মিস দেওয়া যাবে না। দেখবা যে এইখান থেকেই তোমার কমন চলে আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, বা বিসিএস বলো, কোথা থেকে যে কোয়েশ্চেন আসবে এটা আসলে সঠিক কোনো কি নাই, কোনো কোনো তোমার সিলেবাস নাই। এই জন্য তোমাকে কি করতে হবে, যে তুমি ক্লাস 9-এ উঠছো, এখন থেকে তোমাকে কি করতে হবে, তোমার নলেজটাকে বাড়াতে হবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তুমি একদম পিকে আসছো, যখন তোমার অ্যাডমিশন দেওয়ার টাইম হবে তখন কি হবে, যে তুমি একদম পিকে আসছো, সব নলেজ তোমার কাছে আছে, এখন থেকে সব নলেজ তোমার কাছে আছে, তুমি জাস্ট পরীক্ষা দিবা আর টিকবা, দিবা আর টিকবা। কিন্তু যখন তুমি ভাববা যে না আমি মেডিকেলে এখন অ্যাডমিশন টেস্ট দেব, আচ্ছা এখন পড়ি, তখন কি হবে, তখন ওই যে তোমার আসলে তোমার জ্ঞানের পরিসরটা থাকবে ছোট, তোমার টেনশন থাকবে বেশি, তোমার কাজ করবে না মাথার ব্রেন, তখন যে তুমি পাইছো একটা আন্দা। সুতরাং তোমাকে কি করতে হবে, তোমাকে হলো এখন থেকে এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে খুব ভালোভাবে, এত কিন্তু বেশি প্রেশার না তোমাদের, এখন ক্লাস 9 10 যে বইগুলো আছে প্রেশার না, কিন্তু তুমি যদি না পড়ো তাহলে প্রেশার। যখন লাস্টের দিকে যাবা তখন কি হবে, আমার স্টুডেন্ট কি করে সারা বছর পড়বে না, নাকে তেল দিয়ে ঘুমাবে, যখন এবার তার পরীক্ষাটা আসবে তখন এবার আপু আমার পরীক্ষা, আপু এখন ওরও পরীক্ষা আমারও পরীক্ষা, দুজনেরই পরীক্ষা, আমি এখন কোন দিকে যাব, মানে আমার একটা সিচুয়েশন। সো তোমাকে হার্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে, তোমাকে যে উপরওয়ালার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ। এবং তোমাকে কি করতে হবে, নিজের উপর নিজের আত্মবিশ্বাস অবশ্যই তৈরি করতে হবে। কনফিডেন্সটা তখনই আসবে যখন তুমি ভালো মতো পড়ালেখাগুলো তোমার নিজের ভিতরে ঢুকাতে পারবা, তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা দেখেছিলাম, এটার আনসার হবে। ঠিক আছে, তাহলে সেভাবেই পড়া চালিয়ে যাও। আমাদের এই সেট আপের হলো যে খুব সুন্দর মানে ক্লাস হয়। হ্যাঁ ভাইয়া তো পিটুনি দিবে, খালি ভাইয়া তো সামনে ক্লাস করো নাই, ভাইয়া যে পিটানি দেয়, ও মাই গড, ভাইয়ার এক মাইরে খবর আছে, এক মাইরে খবর আছে, ঠিক সাইম ভাইয়া সেই
কিন্তু ভাইয়াদের ক্লাস করবা, মিস দিবা না, ভাইয়ারা অনেক ভালো ক্লাস নেয়, আমি নিজেই করি এখনো পর্যন্ত ক্লাস। ওকে, আশা করি আমি সবার কোশ্চেনের আনসার দিতে পারছি। আমার কাছে খুব ভালো লাগলো যে আজকে আমার টপিকের বাইরে গিয়েও আমি কিছু কথা বলতে পারছি। এরকম প্রত্যেকদিন আমি কথা বলতে চাই। সবাই থাকবা আমার সাথে। থ্যাংক ইউ পাপন, এবং থ্যাংক ইউ শামসুন নাহার তোমাদেরকে জিজ্ঞেস করার জন্য। আশা করি আমাদের সাথে থাকলে, সেটআপের সাথে থাকলে তুমি তোমার সামনে যেসব কোশ্চেন তোমার মাথায় আসে বা যাই আসুক না কেন, কোনো হেল্প লাগলে আমাদের কে তুমি রিচ করবা, অবশ্যই তুমি সেগুলোর আনসার পাবা। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, ক্লাস টাইম শেষও হয়ে গিয়েছে। আর আমার লেট হয়ে গিয়েছিল আজকে একটু জয়েন হতে, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। ঢাকার কথা কি আর বলবো, জ্যাম 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 নিয়ে আমাদের লাইফ। সো সবাইকে টাটা, আবার এক সপ্তাহ পরে দেখা হবে। বাই বাই, আজকের মতো এখানে, শুভরাত্রি।